তুমি একটা জিনিস খেয়াল রাখো, সামনে তোমার ইন্টারভিউ, তুমি এই জায়গায় এসে পৌঁছেছো মানে তোমার যোগ্যতা যথেষ্ট রয়েছে। তোমার প্রেজেন্টেশনটাকে ভালো করতে হবে, টেনশন নেবেও না দেবেও না। না পারলে তোমার চোখটা ফটাং উপরে উঠে যাচ্ছে কেন? আই কন্ট্যাক্ট রাখতে হবে মাস্ট। তোমার চোখ তোমার পজিটিভনেস ব্যক্ত করবে, এটা মাথায় রাখবে। তো এই সিচুয়েশনাল সাইকোলজি গুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। কোটাটা তুমি জেনে বলছো 30 to 40% রিজার্ভেশন থাকবে? আর ইউ শিওর? Sir, this current update I have to check once. You don't know the current update? I'm sorry, sir. This kind of. Who is the Education Minister of West Bengal? I'm not asking you any political answer. Mr. Brato Boshu. Is he your friend? One battle was the Battle of Palashi. That was 14. Battle of Palashi was in Hooghly. Sir, can I make a guess? No. কলকাতা কর্পোরেশনের লোগোতে যে মেসেজটা রয়েছে সেই মেসেজটা কি? Okay, then why you need the WBCS job? You are already job না? ওমেন সিকিউরিটি নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল এতটা জর্জরিত, তোমাকে যদি কোনো কিছু করতে হয় এই নিয়ে, তুমি কিভাবে করবে? সেখানে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড রানার আপ হয়েছে, তো সেই জায়গাতে অ্যাজ এ বেঙ্গলি হিসেবে তুমি কিছুই জানো না। তো স্যার ডিরেক্ট ডিপার্টমেন্ট স্যার একটু ফলো করে দেখব কি আর at presently in WBCS interview board you have to fill that and you have to answer like that. তুমি কাজ করো, ছেড়ে দাও, ভুলে যাও। তুমি কেএমসি তে জব করো, ভুলে যাও, ওটা এখানে টেনে এনো না। তুমি কি তৃণমূলের ক্যান্ডিডেট কে হবে সেটা ঠিক করে দেবে নাকি? প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা উত্তরের মতো উত্তর দিতে হবে, আলোচনা নয়। শিল্প সাথী স্কিমের ব্যাপারে একটু বলতে পারবেন? স্যার স্কিমগুলো আমার একটু রিসেন্ট দেখা হয়নি স্যার। আর তোমাকে এই যে অসন্তুষ্ট কথাটা তোমার মুখ দিয়ে বেরোলো, এটাই আমার বলতে পারো প্লাস পয়েন্ট বা জয়। কোথায়? ইন্টারভিউ রেসপেক্টে বলছি, পার্সোনালি নয়। এই যে তোমাকে ইরিটেট করতে পারলাম না ইন্টারভিউতে, পরে আপনার কোশ্চেনে আমি খুব আর কি প্রবলেমেটিক ফিল করছিলাম। আচ্ছা, অনির্বাণ জয়েন করে গেছে। অনির্বাণ একটুখানি তুমি ক্যামেরাটা অন করবে। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে অনির্বাণ, ঠিক আছে ঠিক আছে। স্যার আপনি শুরু করুন। অনির্বাণ, হ্যাঁ স্যার। তুমি তোমার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দাও। Yes sir. Sir, I am Anirban Bishwas. I have passed my Madhyamik from Hooghly Collegiate School in both Madhyamik and HS, and I hail from the Hooghly district of West Bengal, and I have completed my Bachelor of Technology in Electrical Engineering in 2013, and since then I am working in Kolkata Municipal Corporation as Deputy Manager since 2015. And sir, I want to join as a WC executive because it is a very coveted and prestigious post, and there is also a career progression through the career advancement scheme, that is 8-15-24, which is not there in our service, and there is also a scope to work for the downtrodden people of the society. That's it, sir. আচ্ছা অনির্বাণ, তোমার হবি লিখেছো ক্রিকেট, তো বর্তমানে তুমি কি এটা জানো যে প্রফেশনাল ক্রিকেটে ডিউস বল ক্রিকেটের সঙ্গে টেনিস বল ক্রিকেটেরও একটা রিলেশন রয়েছে? ইন্টারন্যাশনাল টেনিস বল ক্রিকেটও খেলা হচ্ছে। তো তোমার কাছে ডিউস বল ক্রিকেট আর টেনিস বল ক্রিকেটের মধ্যে কোনটা বেশি, অ্যাজ এ বেঙ্গলির রেসপেক্টে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? স্যার আমরা তো ইন্টারন্যাশনাল লেভেলে যে খেলাগুলো দেখি ডিউস বলই হয় স্যার। টেনিস বলটা আমার খুব একটা বেশি জানা নেই স্যার অ্যাকচুয়ালি। এই 2023-এ দুবাইতে টেনিস বল ক্রিকেটের একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড রানার আপ হয়েছে। তো সেই জায়গাতে অ্যাজ এ বেঙ্গলি হিসেবে তুমি কিছুই জানো না, অথচ হবি লিখেছো ক্রিকেট। স্যার ক্রিকেট মানে একসময় খেলতাম, এখন এই পড়াশোনার জন্য ক্রিকেট আর এতটা সেরকম দেখা হয় না। তবে এমনি মানে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া যেগুলো খেলেছে সেগুলো দেখেছি, টেনিস বলটা আমার জানা ছিল না। এটার পার্থক্য হচ্ছে এটাই, টেনিস বল ক্রিকেটে আমাদের বেঙ্গলি প্লেয়ারের সংখ্যা বেশি, 9 জন প্লেয়ার বেঙ্গলি। আচ্ছা, 15 জন টিমে 9 জন প্লেয়ার হচ্ছে বেঙ্গলি। স্যার আমি এটা একটু স্টাডি করে দেখবো স্যার। এটা অবশ্যই দেখে যাবে, কারণ এটা যেহেতু তুমি দেখছো, মানে তুমি লিখেছো ক্রিকেট, সেই জন্য ডেফিনেটলি ওটা দেখে যাবে। উইমেন্স ক্রিকেটটা দেখবে। হবি মানে তোমার যেটা বলেছো হবি, তার মানে শুধু কি সচিন তেন্ডুলকারকে দেখার জন্য? না স্যার, এই রিসেন্ট এই খেলাগুলো অতটা দেখা হয়নি পড়াশোনার চাপে। ঠিক আছে, আর মেন জিনিস যেটা, সেটা তুমি আমাকে বলো যে সোশ্যাল সিকিউরিটির রেসপেক্টে
উইমেন্স এম্পাওয়ারমেন্টকে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর তুমি কিভাবে ইম্পোজ করবে? স্যার উমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের পার্লামেন্টে যেটা অপশন রয়েছে, যেটা অলরেডি 33% একটা রিজার্ভেশন রয়েছে উমেন এম্পাওয়ারমেন্টের জন্য, যাতে তারা একটা লেজিসলেশনের পার্ট হিসাবে এসছে। তারা আমাদের যে ল পলিসি মেকিং গুলো হচ্ছে তাদের একটা ইম্পর্টেন্ট রোল তো আছেই। আচ্ছা, আমি তোমাকে ভালো করে আরো বুঝিয়ে দিই। ধরো তুমি ভিডিও হিসেবে জয়েন করলে, তো সোশ্যাল ইলেকশন তোমাকে কন্ট্রোল করতে হচ্ছে। ধরো পঞ্চায়েত ইলেকশন, সেখানে 30% উইমেন্সদের জন্য সিট রিজার্ভেশন করা আছে। 33%, হ্যাঁ স্যার। তো আমি তোমাকে বলছি যে প্রত্যেকটা পার্টি, তৃণমূল, বিজেপি, সিপিএম, তারা উইমেন্সদের সেই সমস্ত সিটে অ্যাপয়েন্টেড করে যে সিটগুলোতে হারবে, এবং বেসিক্যালি সেই জায়গাগুলোতে হেরে যায়। তাহলে তুমি আমাকে বলো যে এটা থেকে এই যে অ্যাওয়ারনেস, যে ইচ্ছাকৃতভাবে সেই সিটগুলো উইমেন্সদের দেওয়া হয় যেখানে সেই পার্টির ক্যান্ডিডেটরা হেরে যাবে, তাহলে এই যে মেন্টালিটিটা, এটা কি উইমেন্স এম্পাওয়ারমেন্টের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? না, যদি জেনে শুনে হারতে চায় তাহলে সেটা তো কোনোভাবেই এম্পাওয়ারমেন্টের পক্ষে তোমার কাজ যাচ্ছে না। কি এখানে তোমার অ্যাওয়ারনেস কি করে তুমি বাড়াবে? স্যার আমি যেটা অ্যাওয়ারনেস বাড়াতে পারি, আমি ওমেনদেরকে এটা কনভিন্স করতে পারি তারা যাতে জেনে শুনে হারবে এরকম একটা সিটে না বসে, তারা যাতে একটা ফেয়ার ইলেকশনের জন্য চেষ্টা এটা করে। ফেয়ার ইলেকশনের কনসেপ্টটা নয়, এটা ফেয়ার ইলেকশন, ওখানে তোমার হাতই নেই। তুমি কি তৃণমূলের ক্যান্ডিডেট কে হবে সেটা ঠিক করে দেবে নাকি? এটাতে তো তোমার হাত নেই। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তুমি ফেয়ার ইলেকশন করাচ্ছ, কিন্তু সেখানে তোমার কি কোনো হাত আছে? তো তোমার এখানে কি করার আছে? তোমার অ্যাওয়ারনেস বাড়ানোর ব্যাপারটা রয়েছে, এছাড়া আর তোমার কিছু কাজ করার নেই। হ্যাঁ, তো আমি অ্যাওয়ারনেসের কথাই বললাম স্যার, যে আমি তাকে অ্যাওয়ার করতে পারি। মেন জিনিস যেটা, সেটা হচ্ছে তুমি আমাকে বলো, যেটা আমাকে বলছে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এটা গোখলে বলে গেছে। তো বর্তমান রেসপেক্টে, বর্তমানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো আছে, জন্ম থেকে মৃত্যু, এই প্রজেক্ট গুলো এই ইনফরমেশনটাকে কি এখন সঠিক বা সার্থক করে তুলছে? স্যার আপনি আরেকটু যদি আপনার প্রশ্ন একটু এক্সপ্লেন করেন তাহলে একটু বুঝতে সুবিধা ধরো হবে। তোমাকে আমাদের একটা সময় বলতো গোপাল কৃষ্ণ গোখলে যে হোয়াট বেঙ্গল থিংস হ্যাঁ, টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, টুমরো। এবং সেটা বাস্তবিক রাইট। আমরা পলিটিক্যাল পাওয়ারে যখন দেখেছি তখন বাংলাই ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে। বর্তমান সময়ে 2025-এ এসে তোমার কি মনে হয় আজকে বাংলা যেটা বলছে ভারত সেটা করছে? স্যার যদি আমাদের বেঙ্গল গভর্নমেন্টের কথা বলেন, আমরা তো স্টেট জিডিপি তে একটা 6 পজিশনে আছি, তাহলে সেক্ষেত্রে ইকোনমিতে আমাদের একটা গুরুত্বপূর্ণ রোল তো আছেই। আর যেহেতু কিছু আমাদের এমপিসও তো রয়েছে পার্লামেন্টে, তাহলে আমাদের লেজিসলেশনের মধ্যে একটা আমাদের ইম্পর্টেন্ট রোল আছে। আর স্যার আমাকে একটু এই বিষয়টি চিন্তা ভাবনা করতে হবে। না, চিন্তা ভাবনা কেন করবে? তোমার হচ্ছে মেইন জিনিস, গভর্নমেন্টের যে মমতা ব্যানার্জির যে প্রজেক্ট গুলো, সেগুলো আদার স্টেট গুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, যেমন লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ, লক্ষ্মী কন্যাশ্রী ভান্ডার, প্রকল্প, হ্যাঁ এগুলো সবুজ সাথী, শুধু ভারত নয়, ওয়ার্ল্ডও সেটাকে হ্যাঁ পারমিশন দিচ্ছে। ইন্টারন্যাশনাল রেকগনিশন পেয়েছে। হ্যাঁ, এটা স্যার ঠিকই। হ্যাঁ, এটা তো এই জায়গাটাই তো তোমাকে বলতে হবে, এই জায়গাটায়। তো মেন জিনিস যেটা আমাদের উইমেন্স এম্পাওয়ারমেন্টের উপর তোমাকে কোশ্চেন করবে, তো তুমি আচ্ছা। আমাকে বলো অ্যাজ এ, তোমার সোশিওলজি, খুব সম্ভবত সাইকোলজি তোমার অপশনাল পেপার, সাইকোলজি। তো সাইকোলজি অপশনাল পেপার হিসেবে তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে কি সাইকোলজি কাজ করে সেটা তুমি আমাকে বলো। স্যার আমি গ্রাসরুট লেভেলে কিছু কিছু চেঞ্জেস আনতে পারি। আমি যদি আপনি একটু পারমিশন আমি গ্রাসরুট লেভেলে কিছু কথাবার্তা বলতে পারি। গ্রাসরুট লেভেলে কি করে তুমি এই উইমেন্স এম্পাওয়ারমেন্টটাকে বাড়াতে পারো? স্যার যেমন ধরো আমাদের যদি আপনি শৌচালয়ের কথাটা বলেন, আমরা এখনো পর্যন্ত দেখতে পারি যে গ্রামগঞ্জের দিকে এখনো পর্যন্ত ওপেন ডিফেকেশনটা সব জায়গায় সেভাবে আসেনি। সেক্ষেত্রে সাইকোলজি আমাদেরকে একটা বিহেভিয়ারাল চেঞ্জের কথা বলে। সেক্ষেত্রে আমরা যদি একটা ওমেনকে বোঝাতে পারি যে আপনি যদি ওপেন ডিফেকেশন করেন সেক্ষেত্রে আপনার একটা সম্মানহানি হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে না করে আপনি একটু শৌচালয়ে যান। কারণ শৌচালয় করলেই যে যাবে তাহলে সেটা কিন্তু সম্ভব না। তাকে সেটা বোঝাতে হবে যে কেন যাবে। তাহলে তার যে রেসপেক্টের জায়গাটা আমি দেখিয়ে তাকে বোঝাতে পারি, তাহলে সে হয়তো ওপেন ডিফেকেশনটা না করে সে একটা শৌচালয়ে গিয়ে কাজ করতে পারে।
আর এছাড়া তো আমাদের তো ওমেন সিট গুলো আসছে ইলেকশনের ক্ষেত্রে, সেখানে ওমেনকে জায়গা দেওয়া হচ্ছে, তারা যাতে পলিটিক্স অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা আর একটা জিনিস যেটা আছে, তোমাকে এটা বলো যে তরুণের স্বপ্ন, এটা একটা বই, এই বইটা কে লিখেছে আর এইটার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কি সম্পর্ক? এটা নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন। আর এটার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কি সম্পর্ক? এটা স্যার জানি স্যার। ইউথ এম্পাওয়ারমেন্ট একটা হতে পারে স্যার, যদি আপনি একটা ইউথ এম্পাওয়ারমেন্টের প্রজেক্টের নামই তো তরুণের স্বপ্ন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ এম্পাওয়ারমেন্টের যেখান থেকে তোমার ট্যাব ফ্যাব দিচ্ছে, ওই প্রজেক্টটার নাম কি? তরুণের স্বপ্ন। তো এবারে তুমি আমাকে বলো, আমাদের ভারতবর্ষ এখন সব থেকে লার্জেস্ট পপুলাস কান্ট্রি হতে চাচ্ছে, তো সেখানে পপুলেশন একটা বিশাল ফ্যাক্টর। পপুলেশন কন্ট্রোলের জন্য আমাদের কি করা উচিত এই মুহূর্তে? স্যার প্রথমত গভর্নমেন্টের একটা স্ট্রিক্ট রেগুলেশন আনতে হবে যে দুজনের এগেইনস্ট মানে দুটোর বেশি চিলড্রেন কোনোভাবেই নেওয়া যাবে না, যদি সে নেয় তাকে স্ট্রিক্টলি পেনালাইজ করা হবে। এই রুলটা না আনলে স্যার কোনোভাবেই সম্ভব না, যতই আমরা অ্যাওয়ারনেস দেখাই, এই একটা স্ট্রিক্ট রুল আমরা আনতেই হবে যে দুজনের বেশি চিলড্রেন নেওয়া যাবে না। আচ্ছা, রুলস তো ধরো করা হলো, তো এখানে কি ধর্ম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে? না, এই রুলটা তো সবার জন্যই করতে হবে, মানে ইরেসপেক্টিভ অফ এনি কমিউনিটি, বি ইট হিন্দু, বি ইট মুসলিম, বি ইট খ্রিস্টান, যে কোনো কমিউনিটি হোক, এটা সবার ক্ষেত্রেই ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল করতে হবে। তো মেইন জিনিস হচ্ছে সেটা হচ্ছে, তুমি কি মনে করো আমাদের মাদ্রাসা এডুকেশন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন, এই দুটো এডুকেশনের মধ্যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি কি আছে? মাদ্রাসা ইউনিভার্সিটি পুরোপুরি রিলিজিয়াস, মানে ওখানে যারা পড়বে, যিনি পড়াবেন তার একটা স্পেসিফিক কমিউনিটির মধ্যে থাকতে হবে, মানে মুসলিম কমিউনিটি বিলং করতে হবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম ব্যাপার নেই, এটা পুরোপুরি ধর্ম নিরপেক্ষভাবে যে কোনো ধর্মের লোকই পড়াতে পারে। ঠিক আছে, পরে দেখো কি বলছে প্রকাশ স্যার। আমি পরে বলছি, তার আগে অনির্বাণ তোমাকে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে প্রশ্নটা উত্তরের মতো উত্তর দিতে হবে, আলোচনা নয়। ঠিক আছে? যেমন প্রশ্ন হচ্ছে, এটা ইন্টারভিউ দিচ্ছি তুমি, মক, তো সেই মকটা তুমি উত্তর দাও, আলোচনাটা পরে শেষে তোমাকে কোথায় কি করতে হবে স্যার আবার বলে দেবেন। ঠিক আছে? কোথায় কি জায়গাটা জানতে চাওয়া হচ্ছে সেটা তোমাকে এক্সপ্লেন করে দেওয়া হবে। আগে তুমি উত্তর দাও, নাম্বার 1। আর নাম্বার 2, এইটুকু পর্যন্ত তুমি একটু আস্তে আস্তে বলো, একটু স্লো বলো, যাতে বুঝতে। ঠিক আছে? নেগেটিভ নয়, স্লো বলা মানে এটা তোমার নেগেটিভ নয়, তুমি টাইম নিচ্ছ। ওকে, টাইম নিয়ে ধীরে ধীরে বলো, বাকিরা বলুক, আমি পরে জিজ্ঞেস করছি তোমাকে। আর একটা জিনিস, যেটা তুমি যখন কথা বলছো মাথাটা উঁচু করছো, এটাও করবে না, ডাইরেক্ট মাথা উঁচু করছো ভাবছো, এই জিনিসটাও করো না। অ্যাজ এ ইন্টারভিউ যেরকম হয় সেরকম বলো, প্রশ্ন উত্তর প্রশ্নটা ধরে সেই রকম ভাবে করো। অভিষ্পা ম্যাডাম, আপনি কিছু বলুন, জিজ্ঞেস করুন। হ্যাঁ, শিল্প সাথী স্কিমের ব্যাপারে একটু বলতে পারবেন? স্কিম গুলো আমার একটু রিসেন্ট দেখা হয়নি স্যার, মানে এই স্কিমটা দেখা হয়নি। ওকে, তারপর ইগো সাইকোলজি মানে কি? কি ম্যাম? ইগো সাইকোলজি। ইগো সাইকোলজি, ইয়েস স্যার সাইকোলজিতে আমাদের যে মেন্টালিটি আছে সেটাকে তিনটে পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে ইগো, একটা হচ্ছে ইড, একটা হচ্ছে সুপার ইগো। এবার ম্যাডাম, সুপার ইগো হচ্ছে আমাদের একটা মোরালিটিকে দর্শায়, আর সেখানে হচ্ছে ঈদ হচ্ছে আমাদের একটা নেগেটিভ সাইকোলজিকে দর্শায়, যেটা বাচ্চাদের সাইকোলজি হয়, যেটা যখন আমাদের কোনো একটা জিনিস চাই তখনই চাই, ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশনের ব্যাপারটা চলে আসে। এবার ইগো হচ্ছে এই দুটোকে ব্যালেন্স করে, মানে ও সুপার ইগোকে যে মোরালিটি প্রিন্সিপালটা আছে, যে একটা জিনিস অনেক পরে করলেও হবে সেটাও না, এবং ঈদের ব্যাপারটা কিছুটা রাখলো। মানে ধরুন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে ভালো করে বোঝাতে পারবো, ধরুন যে একটা আইসক্রিম যদি খেতে হয়, একটা বাচ্চা একটা চাইবে একটা আইসক্রিম খেতে, সে ইনস্ট্যান্টলি সেটা নিতেই চাইবে। সেখানে ইগো বলবে যে তুমি আইসক্রিম অল্প পরিমাণে খাও এবং সেটুকু পরিমাণে খাও যাতে তোমার ঠান্ডাও না লাগে, যেটা আমাদের সুপার ইগো বলতো আইসক্রিম খেয়েই না, খেলে তোমার ঠান্ডা লেগে যাবে। ইগো এটাকে একটা ব্যালেন্সিং জায়গায় রাখে, যে ঈদের কিছুটা পোর্শন মেকআপ হলো এবং সুপার ইগো কিছুটা পোর্শন মেকআপ হলো, করে একটা ব্যালেন্স রাখলো। এটাই আমাদের ইগো বোঝায় ম্যাডাম। আচ্ছা, মানে ইগো একটা মানে পজিটিভ জিনিস?
না, পজিটিভ আর নেগেটিভ মধ্যে ব্যালেন্স করে, নিউট্রাল, ইম্পার্শিয়াল। ওকে, আর এটা এই সাইকোলজিটা মানে কে দিয়েছে, মানে হু ইজ দ্য প্রোপাউন্ডার, রাইট? এন্ড প্রোপাউন্ড হচ্ছে ম্যাডাম এটা সিগমন্ড ফ্রয়েড। Sigmund Freud. Okay. Are you sure? Sigmund Freud. অনির্বাণ একটা একটুখানি ডিস্টার্ব করছি, শুনে নাও। যেটা হচ্ছে যে তুমি এক্সিকিউটিভে ইন্টারভিউ দিচ্ছ, তো তুমি এতে বলো, মানে ইংলিশে বলো। যদি বাংলায় আমাদের জানার হয়, আমরা তোমার কাছে বলবো বাংলায় বলো। তুমি পুরো ইন্টারভিউটা ইংলিশে দাও। যেখানে আমাদের জানার দরকার হবে বাংলায়, আমরা জিজ্ঞেস করে নেবো যে তুমি বাংলায় বলো। ঠিক আছে? হ্যাঁ স্যার, প্রশ্নটা বাংলায় হয়েছিল বলে উত্তরটা বাংলায়। ঠিক আছে, অসুবিধা নেই। একটু ইংলিশটা শুনে একটু কন্টিনিউ করো। হ্যাঁ, শিওর তো যে ওটা উনি দিয়েছেন, তাই বলছি আমি। ইয়েস ম্যাম, সিগমন্ড ফ্রয়েড। ওকে। আর আমাদের অ্যামেন্ডমেন্ট কোন আর্টিকেল? আর্টিকেল 368 ম্যাডাম। কোন পার্ট? পার্ট 20। তোমার ডিস্ট্রিক্ট কি? My district is Hooghly district, sir. Say something about Hooghly district. Sir, Hooghly is very famous as it was the first European settlement in Bengal, and in 1653 the Portuguese traders established a factory here, and there are some notable freedom fighters and some notable places in Hooghly. And presently Hooghly has 4 subdivisions. These are Chinchura, Chandannagar. What is the name of your school? My school name is Hooghly Collegiate School. In which year it was established? Sir, it was established in 1812. 1812. Say something about your school. Sir, my school is situated beside the Hooghly River, and it is just located below the Hooghly Mohsin College, which was built by Haji Mohammad Mohsin, and regularly it has a good academic score, and it's a school established during the British era. Say something about new education policy 2020. New education policy 2020, which was adopted by central government and the state government are following that particular rule. Say something about that. Sir, as far I remember at this moment, the new education policy was first bring about in the year 2020, and it focuses on changing the regular education system. Like our present education system is 10+2. It proposes to change it 5+4+4+3 format. What are the new criteria that the states have been adopted in new education policy in 2025, from the beginning of 2025? And the present West Bengal government has declined to adopt that in primary section. What are that particular policy? Sir, this current update I have to check once. You don't know the current update? I'm sorry, sir. This kind of. Who is the Education Minister of West Bengal? Mr. Brato Bosu. Is he your friend? Sorry, sir. He is your friend? Honorable Brato Bosu. Okay, fine. And the theater group was organized by the Mr. Brato Bosu. What is the name of that particular theater group? He is a theater person, no? Yes. Okay. Then name the theater group of Brato Bosu created. Sorry, sir, I don't remember. Do you hear about Manoj Mitra, the famous theater personality, who has been recently passed away in 2024? I'm sorry, sir. Oh, come on. You are a Bengali person, now. You have to know that. Okay, you will know Star Theater. Do you know here about Star Theater? Sir, I recently have been detached from current affairs from some. It is not a current affairs. As you are a Bengali person and West Bengal is a cultural hub of India, you have to know that now. The Star Theater has been named by whom? What is the new name of Star Theater? Okay, are you interested in sports? Yes, sir. In cricket, I am interested, sir. Okay, presently, which tournament is going on between India and Australia? Sir, between India and Australia, the Border Gavaskar Trophy is going on. What are the present status of India Border Gavaskar Trophy? Sir, India has just lost the series by 3-1. 3-1.
Okay. Yes, sir. Figure. Okay. And after that, what is the present status of WTC final? World Cup final, sir. WTC World Test Championship final. What is the present status? Which two team will be played in WTC final? Okay, fine. At present, what are you doing? And which year you completed your graduation? Sir, I completed my graduation in 2013 and I've been working in KMC since 2015. Oh, you are working in KMC, Kolkata Municipal Corporation. Yes, sir. Okay, then why you need the WBCS job? You are already job, na? Sir, WC Executive is a very, as I already said, sir, it is a very coveted and prestigious service, and there is a good. So you are telling that KMC job is not a prestigious service. Sir, KMC is a good service, but WBCS is a better and more prestigious service than KMC. Why? Why? Sir, WBCS has a very diversified job field, and there is a scope where I can contribute to all spheres of people, like a very. You have to contribute to all fields of people, right? So you can join WBCS. That is the main reason, na? Yes, sir. The monetary is not a main reason. Monetary is not a main reason. Yes, I have already said, sir, there is a good career scope. Career scope is one of the reason, and another reason is to serve the all kinds of different spheres of people. Like preference in WBCS. Sorry, sir. What is your post preference in WBCS? First preference is executive, sir. Second is revenue service, and then any of the labor service or cooperative service. The job profile of revenue service. So revenue service, actually the West Bengal Revenue Service is an integrated service. Revenue Service Act passed in which year? In which year? Indian Revenue Service Act passed. Act passed? Yes. In which year? Sorry, here I don't remember, sir. Okay, fine. Please, anyone continue, then I will continue later. So, sir. তুমি কেএমসিতে চাকরি করছো, তো কেএমসিতে যখন চাকরি করছো তখন তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে কোন সময় বা কোন সালে আমাদের ক্যালকাটা কর্পোরেশন একটা চালু হয় এবং ক্যালকাটা কর্পোরেশনটা কিভাবে তৈরি হয়। স্যার আপনি বলবো এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ স্যার ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট প্রথমে 1899 এ হয়েছিল, কিন্তু বর্তমানে কেএমসি যে রুলটা অনুযায়ী চলে সেটা হচ্ছে কেএমসি অ্যাক্ট 1980। আচ্ছা, এটা ব্রিটিশ আমলে শুরু হয়েছিল, প্রথমে এটা এস্টাবলিশ হয়েছিল 1876। তো এর প্রথম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে তুমি কার কথা মনে রাখবে? প্রথম স্যার আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার বলতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আর আর ফার্স্ট চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস ছিলেন। ঠিক বলেছ। কেউ এই শুভঙ্কর কি বলবে বলো? আচ্ছা, আমি এটা প্রশ্ন করি যে হুগলিতে ব্রিটিশ এক্সপেনশনের একদম আর্লি স্টেজে দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাটল হয়েছিল, দুটো ব্যাটল সম্পর্কে জানা আছে? স্যার একটা ব্যাটল হচ্ছে পলাশির যুদ্ধ, যেটা 1 battle was the Battle of Polashi, that was 14. Battle of Polashi was in Hooghly. Oh, in Hooghly you are asking, sir? Yes. So can you please repeat your question once more, sir? There were two important battles were fought in early stages of British expansion in Bengal, near Hooghly. So I might know the name, but present in proportion to Hooghly, I can't remember. But I actually know this, sir. One is the siege of Chandannagar. What is the? One is the siege of Chandannagar. Chandannagar siege by Clive and Watson. Yes, sir. Yes, sir. And second one, it was also against another British, European power. And it was also a naval battle. ওটাকে ব্যাটল অফ চুচুড়াও বলে আর ব্যাটল অফ বিদোরাও বলে।
Yes. ব্যাটল অফ মানে বিদারা। চন্দননগর ক্যাপচার ওয়াটসন, আর ওটা হচ্ছে তোমার ব্যাটল অফ বিদোরা, যেটা হচ্ছে তোমাদের ডাচদের এগেনস্টে। 1759 1759. হ্যাঁ 1757 মনে পড়ছিল। 59. Tell me এখান থেকে about Chandanagar. So at this moment, sir, I cannot remember clearly, sir. Actually, history. Tell me anything about Chandanagar. So Chandanagar was a French base. It was not at first the part of India. Later, it was a French colony once at time, sir. Chandanagar. Okay. And later, later it came within India. India. In which year? 1964. চন্দননগরে কাদের আধিপত্য ছিল? ফ্রেঞ্চ কলোনি ছিল স্যার, ফ্রেঞ্চদের। ফ্রেঞ্চ কলোনি। আচ্ছা, আচ্ছা, বাস্তিল ডে উৎসবটা উদযাপন করা হয় কোথায়? ভারতবর্ষের বুকে একমাত্র? চন্দননগর প্রবাবলি স্যার। ভারতবর্ষের বুকে বলেছি। পশ্চিমবঙ্গ দিবসটা কবে উদযাপন করা হয়? সরি স্যার, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটা? আমাদের হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল। আচ্ছা, জাতীয় গাছ কোনটা, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রি কোনটা? স্যার ছাতিম গাছ। ফ্লাওয়ার? জ্যাসমিন, নাইট জ্যাসমিন। ফ্রুট? ফ্রুটটা সেই মতো মনে পড়ছে না। সং? হ্যাঁ স্যার, সং, গান। স্টেট সং বলছেন স্যার। ওয়েস্ট বেঙ্গলের স্টেট সং কোনটা? 2024-এ অ্যাডপ্টেড করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা। সরি স্যার, আমি জানি স্যার। বেশ। কলকাতা কর্পোরেশনের লোগোতে যে ইয়েটা রয়েছে বা পানিটা রয়েছে সেটা কি? যে কলকাতা কর্পোরেশনের লোগোতে যে মেসেজটা রয়েছে সেই মেসেজটা কি? হ্যাঁ স্যার, ওতে লেখা আছে এটা, সেই মেসেজটা হচ্ছে পুরুষের বিবর্ধন, দ্যাট ইজ দি ম্যাগনিফাইং দি বিউটি অফ দি সিটি। তো আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে আমাদের শহরটাকে আরো যতটা সম্ভব সুন্দর করে তার সৌন্দর্যকে আরো বর্ধিত করতে হবে। কলকাতায় যে ইনান্ডেশন প্রবলেম, কলকাতায় প্রত্যেক বর্ষাতে আমরা একটা ইনান্ডেশন ইস্যু দেখতে পাই, এর কারণ কি? মেন কারণ হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম স্যার। ড্রেনেজ সিস্টেমটা আরো বেশি উন্নত করার প্রয়োজন আছে। ড্রেনেজ সিস্টেমটা ঠিক মতো না থাকার জন্য ওয়াটার লগিং এর প্রবলেম বারবার। কেন ড্রেনেজ সিস্টেমটা এরকম কেন? যত দিন যাচ্ছে তত ওয়াটার লগিং কন্ডিশনটা আরো ওয়ার্স থেকে ওয়ার্স্ট হচ্ছে কেন? সেটা কিছু ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে যেটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, যদিও অতটা বেশি পরিমাণে হয়ে ওঠেনি। পলিটিক্যাল অ্যান্সার। আই এম নট আস্কিং ইউ এনি পলিটিক্যাল অ্যান্সার। আই এম আস্কিং ইউ exact answer why it is deteriorating day by day. Why? আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট চেষ্টা করছে ইমপ্রুভ করবার স্যার, আরো বেশি ড্রেনেজ প্যাটার্নটা। ড্রেনেজ সিস্টেম অ্যাকচুয়ালি এটার জন্য তোমাকে ড্রেনেজ সিস্টেম অ্যাবাউট কলকাতা ড্রেনেজ সিস্টেম এক্সপ্লেন করতে হবে। কেন এটা ওয়ার্স্ট হচ্ছে, মানে আরো দিনের পর দিন আরো কেন খারাপ হচ্ছে? What is deteriorating day by day by day by day? Every year we are facing new problem regarding inundation issues. Why? সেটা একটু আমাকে ড্রেনেজ ডিপার্টমেন্টের সঙ্গে কনসাল্ট করে দেখতে হবে স্যার। এক্সাক্ট অ্যানসার আমি স্যার একটু আমি দিতে চাই না, আমি স্যার এক্সাক্ট অ্যানসারটা একটু স্যার দেখে রাখবো। কি বললে তুমি কনসাল্ট করবে? স্যার এক্সাক্ট অ্যানসার আমি একটু স্যার কনসাল্ট করে দেখতে চাই, আমি তো স্যার দিতে চাই না এটাতে। তুমি এক্সাক্ট অ্যানসার জানো না, ঠিক আছে। তুমি এটা কি বললে তুমি কনসাল্ট করবে ড্রেনেজ সিস্টেমের সঙ্গে, তারপর তুমি জানাবে। আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্টের স্যার, আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট দেখে
তো স্যার ডিএনএস ডিপার্টমেন্ট একটু ফসল করে দেখবো কি You are at presently in WBCS interview board. You have to fill that and you have to answer like that. তুমি কাজ করো, ছেড়ে দাও, ভুলে যাও। তুমি কেএমসি তে জব করো, ভুলে যাও, ওটা এখানে টেনে এনো না। তুমি জানো না, সিম্পল আনসার, স্যার আমার জানা নেই। আরে ওটা না স্যার, আন্দাজ উত্তর দিতেছেন, আমি একটু দেখে রাখবো স্যার। এটা তুমি ড্রেনেজ সিস্টেমের সঙ্গে আলোচনা করে তুমি এটা বলবে, এটা তুমি বলতে পারো না, বুঝতে পারলে? ঠিক আছে, নো প্রবলেম। অনির্বাণ, আজ পেপার পড়ো তো, নিউজ পেপার পড়ো নিশ্চয়ই। স্যার আমি রিসেন্টলি একটু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডিটেইলস আছি, ওটাই স্যার। কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করিনি বাবা, আমি বললাম তুমি নিউজ পেপার পড়ো, হ্যাঁ না না? স্যার নিউজ পেপার রিসেন্টলি একটু পড়া হয় না স্যার। আচ্ছা, রিসেন্টলি না, কত মাস কত বছর আগে লাস্ট পড়েছো? আমি স্যার কালকে নিউজটা দেখেছি, মণিপুরে যেটা হয়েছে, মানে আজকে ওই স্টাডি একটু চ্যানেলে দেখেছি। নিউজ জানতে চাইনি, তুমি কালকে নিউজ দেখেছো, রাইট? পেপারটার নাম কি, বা কোন পেপারটাকে ফলো করো? পেপার, আমি নিউজ পেপার বলেছি, আমি চ্যানেল বলিনি বাবা। পেপার স্যার রিসেন্ট পড়া হয়নি কিছুদিন। বেশ ভালো কথা, রিসেন্ট পড়া হয়নি, লাস্ট কবে পড়েছো সেটাই জানতে চাইছি। অনেকদিন আগেই পড়েছি স্যার। কোন পেপারটা পড়ো সাধারণত? টাইমস অফ ইন্ডিয়াটা মাঝে মাঝে পড়া হয়। বাংলা পড়ো না স্যার, বাংলা নিউজও পড়া না, টাইমস অফ ইন্ডিয়াটা মাঝে মাঝে পড়া হয়। আচ্ছা বেশ, তাহলে টাইমস অফ ইন্ডিয়ার এডিটরের নাম বলো। সরি স্যার, জানা নেই স্যার। ওয়েস্ট বেঙ্গলে থাকো, ওয়েস্ট বেঙ্গলের এটা কততম বছর চলছে? বাংলা ক্যালেন্ডার ইয়াইজ যদি বলা হয়, এটা কোন বছর চলছে? বাংলায় তারিখটাও বলবে, আজকের তারিখটা কত? আজকে বাংলাদেশ জানা নেই স্যার। প্রেজেন্ট সিচুয়েশন যেটা চলছে ইন্টারন্যাশনালি বা ওয়েস্ট বেঙ্গল তার সঙ্গে জড়িয়ে পড়েছে, যে দেশটার নাম হচ্ছে বাংলাদেশ, জানো তো? একটা ক্রাইসিস, কি ঘটনাকে কেন্দ্র করে ক্রাইসিসটা চলছে? একটু বাংলাদেশ ক্রাইসিস একটু বলো দেখি। স্যার প্রথমত যেটা হলো, বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, উনি একটা মন্তব্য করেছিলেন। মানে আমি প্রথম থেকে সেই ইস্যুটা বলি। ইস্যুটা যেটা হয়েছিল সেটা হচ্ছে, বাংলাদেশের যারা ডিফেন্স পার্সোনাল ছিল তাদের ছেলে মেয়েদের জন্য একটা কোটা ছিল, যে গভর্নমেন্ট সার্ভিস তাদের অ্যাপ্রক্সিমেটলি 30 to 40% ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে। সেই কোটাটা তুমি জেনে বলছো 30 to 40% রিজার্ভেশন থাকবে? আর ইউ শিওর? স্যার এক্সাক্ট রিজার্ভেশন পার্সেন্টেজটা আমার মনে পড়ছে, বাট অ্যারাউন্ড the exact answer, not perception. This is a board, interview board, and you have to maintain that etiquette. If you don't know, then don't say, no problem, but say accurately. স্যার ওটাই বলছি, ফ্যাকচুয়াল ডেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে, বাট একটা সার্টেন পার্সেন্টেজ অফ রিজার্ভেশন আছে ডিফেন্স পার্সোনালদের ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ স্যার, এবার সেটা নিয়ে ইস্যুটা হয়েছিল যে জেনারেল পিপল যারা আছে তারা চায় না যে রিজার্ভেশনটা থাকুক। এবার সেই কোটাটা উঠে যাওয়ার জন্য একটা আবার কোর্টে পিটিশন দাখিল হয়েছিল। সেই কোর্ট বলেছিল যে গভর্নমেন্ট আরেকবার দেখো এই কোটাটা রাখার জন্য। এই সময় একটা এটা নিয়ে টাসন চলছিল, যখন শেখ হাসিনা মন্তব্য করেন যে জেনারেল পিপলরা, মানে যারা ডিফেন্স পার্সোনাল ছেলেমেয়েরা আছে, তারা চাকরি না পেয়ে গিয়ে রাজাকাররা পাবে। এবার রাজাকার শব্দটা কথা হচ্ছে যারা হচ্ছে ট্রেইটর, মানে যারা বাংলাদেশ যখন লিবারেশন ওয়ার হয়েছিল তখন যারা পাকিস্তানি সোলজারদেরকে হেল্প করেছিল তাদেরকে বলা হয় রাজাকার। বাংলাদেশ লিবারেশন ওয়ার, তুমি প্রসঙ্গটা তুললে, সালটা কত ছিল? স্যার সালটা 1971 সাল, মুক্তিযুদ্ধের সাল। তখন প্রাইম মিনিস্টার কে ছিল ইন্ডিয়ার? ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিল ওই সময় ইন্দিরা গান্ধী। হ্যাঁ স্যার, 1975 ডিক্লেয়ার করে ইমার্জেন্সি। হ্যাঁ ইন্দিরা গান্ধী স্যার, সরি ইন্দিরা গান্ধী ছিল। বেশ, বলো, কন্টিনিউ করো। হ্যাঁ, তো ওই সময় যারা পাকিস্তানকে হেল্প করেছিল তাদেরকে ট্রেইটর বলা হয়, সেই ট্রেইটরদেরকে বাংলায় বলা হয় রাজাকার। তো রাজাকারদের এই যে কথাটা বলেছিল যে রাজাকার এদেরকে বলা হয়। হ্যাঁ স্যার, যারা ওই সময় পাকিস্তানকে হেল্প করেছিল বাংলাদেশ লিবারেশন ওয়ারে, ওদেরকে রাজাকার বলা হয়। মানে তারা তো ভারতে কোথাও রাজাকারদের এক্সাম্পল আছে? ভারতের রাজাকারদের না, সেটা আমরা জানি। যারা যে সমস্ত বাংলাদেশি ওই সময় হায়দ্রাবাদ অ্যাক্সেশন পড়েছো? হ্যাঁ স্যার, হায়দ্রাবাদ অ্যাক্সেশন পড়েছো? হায়দ্রাবাদ অ্যাক্সেশন, হ্যাঁ অ্যাক্সেশন মানে হায়দ্রাবাদকে দখল করার ভারত যখন নিজেদের আন্ডারে নিচ্ছে। রাজাকার হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপ অফ মার্সিনারিজ। দে আর নট ট্রেটার্স অর লাইক দ্যাট, দে আর দ্য গ্রুপ অফ মার্সিনারিজ, ভাড়াটের সৈনিক। ঠিক আছে? দে আর নট বিলং টু দ্য পাকিস্তান আর্মি,
but they are fighting for Pakistan army against the Bangladeshi peoples. আচ্ছা এখানে They were called Rajakars. Same Nizam তার যে মার্সিনারি এমপ্লয় করেছিল, they were called Rajakars, not the traitors. হ্যাঁ স্যার, এটা ঠিক বলেছেন। আমি যেটা বলতে চাইছি, বাংলাদেশি লোকেদের চোখে তারা ট্রেটার, কেন তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছিল, সেটা বাংলাদেশিরা তাকে ট্রেটার না, বাংলাদেশি চোখে তুমি ট্রেটার বলবে না, রাজাকার বিষয়টাই এইখানে। দে আর নট ট্রেটার্স আর বিশ্বাসঘাতক বা এরকম কিছু ব্যাপার নয়। আচ্ছা অনির্বাণ, এই বাংলাদেশকে কেন্দ্র করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাংলাদেশকে সাহায্য করেছিল পাকিস্তানের হাত থেকে বাঁচানোর জন্য, তাই তো নাকি? ৭১ যুদ্ধে অপারেশনটার নাম কি বলতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা লঞ্চ করেছিল? মনে পড়ছে না স্যার। মুজিবুর রহমানকে চেনো? হ্যাঁ। কি ইনি পরিচয়টা কি? কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আর শেখ হাসিনার বাবা, তাই তো নাকি? উনি শেখ হাসিনার বাবা, উনি ওই সময় বাংলাদেশকে স্বাধীন করতে একটা ইনস্ট্রুমেন্টাল রোল প্লে করেছিলেন। বেশ, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল বা অ্যাসাসিনেশন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল কত সালে? Sir, can I make a guess? No. Sorry, sir. Okay, fine. এই মুজিবুর রহমানের একটা ডাক নাম আছে যেটা নিয়ে সারা ভারতবর্ষ তাকে চেনে বা সারা পৃথিবী তাকে চেনে, ডাক নামটা কি? স্যার ডাক নামটা হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু। আচ্ছা বেশ, তাহলে আমাদের দীনবন্ধু কাকে বলা হয় গো? মনে আসছে না। আচ্ছা তুমি তো হুগলি অঞ্চলে বসবাস করো নাকি? হুগলি কলেজিয়েট স্কুলটা নাম শুনেছো? স্যার আমি হুগলি কলেজ স্কুলেই পড়তাম। বেশ, প্রতিষ্ঠাতা কে? স্যার প্রতিষ্ঠিত ইয়ারটা বলতে পারবো, প্রতিষ্ঠাতার নামটা তো ব্রিটিশ এরাতে হয়েছিল 1812 সালে, নামটা স্যার এক্স্যাক্টলি বলতে পারবো না। আচ্ছা, ডাব্লিউবিসিএস এ যে জয়েন করতে চাইছো তুমি, বেসিক্যালি তোমার মানে উদ্দেশ্য হচ্ছে সাধারণ পিপলকে সার্ভ করা, রাইট? তো ধরো মানে কিভাবে, তোমার কি পদ্ধতি? ধরো এই যে ধরো ওমেন সিকিউরিটি নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল এতটা জর্জরিত, তোমাকে যদি কোনো কিছু করতে হয় এই নিয়ে, তুমি কিভাবে করবে? তুমি তোমার এলাকাতে ওমেন সিকিউরিটি বাড়াবার জন্য কি কি পদক্ষেপ নিতে পারো বা কি কি নেবে? স্যার একজন ভিডিওকে একজন ল এন্ড অর্ডার দেখার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফাংশন করতে হয়, তাহলে অ্যাজ এন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমি এটা এনশিওর করবো যে পুলিশ যাতে একটু রেগুলার পেট্রোলিংটা বাড়ায়, বিশেষ করে নাইট টাইমে, যাতে করে পুলিশের কাজ করছে, পুলিশ নিয়ে চিন্তা নেই। তুমি নতুন কি ইনিশিয়েটিভ নিতে পারো যাতে তোমার এলাকাতে এই ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনা না ঘটে? মহিলাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পে একটা কিভাবে তারা যাতে স্যার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্টেড থাকে, মানে যখন কোনো ঘটনা ঘটবে যাতে ইনস্ট্যান্ট একটা খবরাখবর দেওয়া যায়, সেটা সোশ্যাল মিডিয়াতে সবাই কানেক্টেড নয়, ভুল করছো অনির্বাণ। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ধরো একটা ঘটনা ঘটবে, সেটাকে তুমি যদি গোড়া থেকে নিষ্পত্তি করতে চাও, তাহলে তুমি অ্যাজ আ ভিডিও কোন জায়গাটায় আঘাত করলে তোমার সেই জায়গাটা অনেকটা রেস্কিউ হতে পারে, একদম মূল জায়গাটায় তুমি আঘাত করবে যেখান থেকে জিনিসটা ছড়ায়। সোশ্যাল মিডিয়া সবাই অ্যাক্টিভ নয়। একটা গ্রামের মেয়ে যে স্কুলে আসে, স্কুলে যায়, তার বাবা হয়তো রিক্সা চালায়, সে কি করে সোশ্যাল মিডিয়া অ্যাভেল করবে? সে তো জানেই না কিছু। তাকে তুমি নিরাপত্তা কি করে দেবে বা তাকে তুমি কি করে অ্যাওয়ার করবে? এনি আইডিয়া? সেই যে স্টকিং জিনিসটা হচ্ছে, স্টকিং জিনিসটাকে আটকানোর চেষ্টা করতে হবে। যে আপনি তো বলছেন গোড়া থেকে আঘাত করা, স্টকিং জিনিসটাকে যদি আটকানো যায়, সে আটকাবে? স্টকিং তুমি আটকাবে? তোমার পক্ষে সম্ভব? ঠিক আছে অনির্বাণ, তুমি একটা জিনিস খেয়াল রাখো, সামনে তোমার ইন্টারভিউ, তুমি এই জায়গায় এসে পৌঁছেছো মানে তোমার যোগ্যতা যথেষ্ট রয়েছে। তোমার প্রেজেন্টেশনটাকে ভালো করতে হবে, টেনশন নেবেও না, দেবেও না, এক। দুই, তোমার যে যখন উত্তর দিচ্ছ, উত্তরগুলো ফ্লুয়েন্টলি দাও, ল্যাঙ্গুয়েজ কোনো ফ্যাক্টর নয়। তুমি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল থাকবে, সেই যে ল্যাঙ্গুয়েজে তোমাকে জিজ্ঞেস করবে সেই ল্যাঙ্গুয়েজেই উত্তর দিতে হবে, সেটা কোনো ব্যাপার না। টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে, কনফিডেন্ট লেভেলটাকে বাড়াবে। এবং কনফিডেন্ট লেভেলের সঙ্গে সঙ্গে তুমি যেরকম বলছো, যেমন ধরো মহসিন কলেজ হুগলি ডিস্ট্রিক্টে, কিন্তু মহসিন কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। মহসিন কলেজের সঙ্গে সঙ্গে পাশাপাশি তোমার এলাকার যাবতীয় আছে, তুমি ক্যালকাটা কর্পোরেশনের যে অ্যান্সারটা দিলে, তুমি ওখানে জব করেছো বলে তুমি সঠিক অ্যান্সারটা দিলে, কিন্তু আদারওয়াইজ যে অ্যান্সার গুলো দিচ্ছ সেটা উইথ কনফিডেন্ট হচ্ছে না। বিশেষ করে তোমার যেটা আছে, তুমি একটা জিনিস খেয়াল রাখবে,
স্মাইলিস ফেস তো থাকতেই হবে, সঙ্গে যখন তুমি টেনশন হচ্ছে উপরের দিকে তাকাচ্ছ, কপালে একটা ভাঁজ পড়ছে, এটা ভাঁজ পড়া মানে ইন জেনারেল দেখো এখন তুমি অনেক ক্যাজুয়াল আছো, এই কপালে ভাঁজ পড়া মানে কি বলতো, তুমি টেনশনে আছো, এইটা থাকা চলবে না। একদম ক্যাজুয়াল অ্যাপ্রোচ হবে, তুমি নিজেকে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছ, সেই ইন্ট্রোডিউস করানোর সময় যেন তোমার বেস্ট লেভেল থাকে, মানে কনফিডেন্ট লেভেল 100% না 200% থাকে, সেই জায়গাটা খেয়াল রাখবে। আর অত ভাবাভাবির কিছু ব্যাপার নেই, এক্সপিরিয়েন্স তোমার যথেষ্ট আছে, সেই জায়গাগুলোকে খেয়াল রাখবে। এবং ভুল উত্তর দেওয়া কিন্তু এখানে অন্যায়, গেস করবে না। আর আমি একটু দুটো কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলো। আমার স্যার মেইন যে সমস্যা হয়েছে স্যার, এই মানে পরীক্ষাটা তো অনেকদিন ধরে ডিলে হচ্ছে। এবার মানে আমি না সেই পুজোর যে ছুটিটা পড়েছিল তারপর থেকে পড়াশোনা থেকে পুরোপুরি ডিটাচ ছিলাম, মানে একদিন তো রেজাল্ট বেরোচ্ছে না, আমি নিজেই একটু ডিপ্রেস টাইপের হয়ে গেছিলাম। এবার এখন তো রেজাল্ট বেরিয়েছে, আমি কোয়ালিফাই করেছি। এবার মানে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু অনেকটাই ভাষা হয়ে গেছে, মানে হিস্ট্রি বলুন, আমাকে এবার ভালো করে থরলি ব্রাশ আপ করতে হবে। এবার একটা প্লাস পয়েন্ট আছে, আমার ফেজ 1 আমার কল আসেনি, আমার ফেজ 2 তে কল, মানে হয়তো মার্চের পরেই হবে। তো 3টে মাস হাতে আছে, আমি যদি ভালো করে ব্রাশ আপ করে নিই সাবজেক্ট আরামসে হয়ে যাবে। তুমি দরকার পড়লে একদিন আমাদের অফলাইন সেন্টারে এসে নিজেকে একবারে পুরো তৈরি করে নাও, মানে ফাইনাল যাওয়ার আগে একবার তৈরি করে নাও। অনেক কিছু তোমার ড্রব্যাকস রয়েছে, সেই জায়গাটা রয়েছে, যেমন ধরো ড্রেসের ক্ষেত্রে ফর্মাল ড্রেস পরে তোমাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে। আজকে বাইরে ছিলাম বলে স্যার এটা পড়েছি, এটা কিছু মনে করবেন না। এটা কোনো এক্সকিউজ নয়, এটা এক্সকিউজ নয়, কিন্তু মেন জিনিস হচ্ছে যখন তুমি থাকবে সিরিয়াসনেস আসতে হবে, সিরিয়াসনেসটা তোমার অভাব রয়েছে। আমার স্যার কনফিডেন্সটাও কম আছে, মানে অনেকটা পড়া নেই তো, অনেক ভুলে গেছি বলে হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে। নিজের জায়গাটা সম্পর্কে জানো এবং খুব কনফিডেন্টের সঙ্গে উত্তর দাও। আরো যদি তোমার দরকার হয় আপনি বলুন। তো মেইন জিনিস যেটা সেটা হচ্ছে যে ওই জায়গাগুলোকে একটু খেয়াল রাখো, এবং তোমার যে জিনিসগুলো জানার দরকার সেগুলোর মধ্যে জেনে নাও। পড়াশোনা থেকে ওই জন্য সবই একটু ভাষা হয়েছে, ভালো মতো রেডি করে নিতে পারবো। হ্যাঁ আরামসে বেস্ট অফ লাক, খুব ভালো থেকো। এবং এই কদিন একটু ভালো করে পড়াশোনা করো, এবং বিশেষ করে যেমন ধরো টাইমস অফ ইন্ডিয়ার ডিটেলসটা জানো। আমাদের পরীক্ষার সময় টাইমস অফ ইন্ডিয়ার এডিটর কে, এগুলো তো কমন কোশ্চেন, এগুলো তো না পারা মানে তোমার প্রিলিমের ইনফরমেশন ল্যাক রয়েছে। আচ্ছা, তার মানে কি, দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের, তুমি প্রিলিম পরীক্ষা দিয়েছো জানো, 1838-এও টাইমস অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন নেওয়া হয়, আবার 1860-এও নেওয়া হয়। এই দুটো ডিফারেন্সটা কেন? এই জায়গাটা জানো, তাহলে ডেফিনেটলি তুমি ভালো করে ইন্টারভিউ দিতে পারবে উইথ কনফিডেন্ট, উইদাউট কনফিডেন্ট। আচ্ছা অনির্বাণ, বলছি একটা কথা, সেটা তো স্যাররা সব বললেন, জাস্ট আমি সাম আপ করছি। সেটা হচ্ছে যে অভিপ্সা তোমাকে কটা সাইকোলজি থিওরি জিজ্ঞেস করেছে, তো তোমার যেহেতু অপশনাল সাইকোলজি আছে, তো সাইকোলজি থিওরি তো জিজ্ঞেস করবেই, কিছু না সিচুয়েশন দেবে তোমাকে। আমি জাস্ট কিছু সিচুয়েশন বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, একজন স্টুডেন্ট কন্টিনিউয়াসলি ফেল করছে, সে তার সবটা দিচ্ছে, হার্ড ওয়ার্ক করছে, তাও ফেল করছে, তো তুমি এটা কি থিওরি দিয়ে এক্সপ্লেন করবে? বা ফর এক্সাম্পল, একটা ম্যানেজার তার টিমকে সামলাতে পারছে না, তো অ্যাব্রাহাম ম্যাসলাও যে আমাদের থিওরিটা আছে, ওইখানে কি ধরনের মোটিভেশন ম্যানেজারকে করতে হবে? তো এই সিচুয়েশনাল সাইকোলজি গুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। यस স্যার, সিচুয়েশনাল কোশ্চেন আনসার গুলো একদম ঠিক আছে। আচ্ছা, প্রকাশ স্যার মনে একটু অসন্তুষ্ট হয়েছেন আমার উপর। না প্রকাশ স্যার কিছু বলবেন? স্যার মনে হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই বলবো। যেটা হচ্ছে অসন্তুষ্ট কোনো ব্যাপার নেই বাবা, ব্যাপারটা হচ্ছে আমি তো ধরে নেবো তুমি মক দিতে এসছো মানে তুমি ওয়েল প্রিপেয়ার্ড এসছো। ওকে, আমি জানি না যে তুমি 1 মাস পরীক্ষার পর দেখেছো কি দেখোনি, তোমার প্রিপারেশন কত, এটা তো আমার জানা নেই। এবার তুমি যদি মক দিতে আসো তাহলে আমি কি ধরবো যে তুমি মকের মতো করে উত্তর দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওয়েস্ট বেঙ্গলের বেসিক ইনফরমেশন তোমাকে জিজ্ঞেস করেছি, যেটা জানা উচিত নর্মাল। আর তোমাকে এই যে অসন্তুষ্ট কথাটা তোমার মুখ দিয়ে বেরোলো, এটাই আমার বলতে পারো প্লাস পয়েন্ট বা জয়। কোথায়? ইন্টারভিউ রেসপেক্টে বলছি, পার্সোনালি নয়। এই যে তোমাকে ইরিটেট করতে পারলাম না ইন্টারভিউতে, পর কোশ্চেন আমি খুব আর কি প্রবলেমেটিক ফিল করছি না। এই যে বলছি না, আমি তোমাকে ইরিটেট করছি কোশ্চেন করে, তার মানে কি আমি তোমার পেশেন্ট টেস্ট করছি? কঠিন প্রশ্ন উত্তরগুলো দেখে এসেছি আজকে, কিন্তু বেসিক গুলোই দেখে আসনি, আর ওগুলোই পড়ছে আমি ওরা ঘাবড়ে যাচ্ছিলাম। আমি অসন্তুষ্ট হয়েছি, অসন্তুষ্ট নয়, আমি তোমাকে পরের পর কোশ্চেন করেছি, তোমাকে আমি ভাবার সময় দিইনি। ইন্টারভিউ যে আমি দেখি যে তুমি কতটা ঠান্ডা মাথায় উত্তরগুলো দিতে পারছো। আর কিছু না, তোমার সঙ্গে আমার সঙ্গে কিছু কোনো শত্রুতা আছে নাকি?
রাগারাগির কোনো তো ভালো মতো পাননি বলে অসন্তুষ্ট হয়েছে, মানে আরো ভালো ছিল। একদমই না। আর তুমি যে ধরো ওই কথাটা বলেছো, ওটা আমার অবজেকশন আছে যে তুমি এখনো তোমার জবের মধ্যে রয়েছো। মানে ধরো তুমি যে কেএমসি তে কাজ করছো, সে কেএমসি তে কাজ করতে করতে তোমার মুখ দিয়ে ওটা বেরিয়ে গেছে, আমাকে তাহলে জিজ্ঞেস করে বলতে হবে। ওটা ইন্টারভিউ এর কোনো উত্তর না। তুমি ইন্টারভিউ এর উত্তর হবে কি না আমি জানি না, বা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মনে না পড়া, জানাটা না জানাটা কোনো অন্যায় নয়, কিন্তু যখনই তুমি এই উত্তরটা দিচ্ছ তার মানে এটা কি না, তুমি তোমার যে প্রেজেন্ট জবটা সেটার মধ্যে ঢুকে রয়েছে। তুমি যে ইন্টারভিউ বোর্ডে এসছো বা এক্সিকিউটিভের জন্য চিন্তা ভাবনা করছো, সেটা তোমার মধ্যে প্রতিফলিত হচ্ছে না। তুমি যখন উত্তর দিচ্ছ, যেটা আমার অবজারভেশন, না পারলে তোমার চোখটা সটাম উপরে উঠে যাচ্ছে। কেন? আই কন্ট্যাক্ট রাখতে হবে মাস্ট। তোমার চোখ তোমার পজিটিভনেস ব্যক্ত করবে, এটা মাথায় রাখবে। যেটা স্যার জানি না, কোনো চিন্তা করার চেষ্টা করছি। মোবাইলটাকে সোজা ধরো, তুমি না মোবাইলটাকে অনেকটা নিচে আছো, ওই জন্যই তোমার এটা হচ্ছে। কেননা এটা বক্তব্যই মানে কোনো ফ্যাক্টরি না। ইন্টারভিউ বোর্ডে সবাই সবকিছুর উত্তর দিতে পারে না। আমি বুঝতে পেরেছি বলেই কিন্তু তোমাকে ব্যাক টু ব্যাক কোশ্চেন করে গেছি। তার মানে তুমি যদি কখনো প্র্যাকটিক্যাল লাইফে জবের মধ্যে কোনো প্রেসার সিচুয়েশনে তুমি মাথা ঠান্ডা রাখতে পারছো না, এটা তোমার এক্সাম্পল। বুঝতে পারলে? ইটস আ ট্রিক্স ইন ইন্টারভিউ, আর কিচ্ছু নয়। আর যেহেতু তুমি অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে যুক্ত একজন কর্মচারী, তোমার কাছ থেকে আরো বেশি করে এক্সপেকটেশন থাকবে ইন্টারভিউতে। কারণ কি, তুমি কিন্তু সেই লুপের মধ্যেই রয়েছো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জব লুপের মধ্যেই কিন্তু রয়েছো। তাহলে পাবলিক ডিলিংস তুমি অলরেডি করে আসছো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন তুমি এক্সিকিউটিভ করবে, তাহলে তোমার কাছ থেকে আরো বেশি করে আশা করবো আমরা, মানে ইন্টারভিউ যারা নেবে। সেই জায়গায় তোমার যদি মাথা ঠান্ডা না থাকে, তুমি যদি কুল এন্ড কাম আনসার না দাও, স্মাইলি আনসার না দাও, তাহলে কি করে হবে? হ্যাঁ, সেইটা স্যার ডিটাচ ছিলাম 2-3 মাস পড়াশোনা থেকে, তো ওই জন্য ঘাবড়াট আছে, তখন কনফিউজটা থাকে। যেটা হচ্ছে আমাদের শিয়ালদাতে অফলাইন যে সেন্টারটা আছে, তোমার ইন্টারভিউ ডেট কবে আছে দেখে নাও, একটু প্রস্তুতি নিয়ে নাও। কথা হলে একদম ফাইনাল ফিজিক্যালি আসো, ফেস টু ফেস, ওখানে একটা ইন্টারভিউ প্যানেল দিয়ে তোমাকে ফাইনালি আরেকবার টেস্ট করা হবে। চলো, থ্যাংক ইউ। চলো, ঠিক আছে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।